হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ভ্লগ। তনুজ ডায়েরি চ্যানেলে নতুন একটা ভ্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো বেরিয়ে পড়েছি অনেক সকাল সকাল, এখন বাজে 6:45। আর এই 6:45 সময় এত সেজেগুজে কোথায় যাচ্ছি? তো প্রথমত তো দেখতেই পাবে কোথায় যাচ্ছি, আর তাও বলে দিই আজকে অনেক জায়গায় যাওয়ার প্ল্যান আছে। প্রথমে যাব দক্ষিণেশ্বর মায়ের কাছে, তারপরে যাব নৈহাটি বড়মার কাছে, দেন ওখান থেকে যাব ব্যান্ডেল চার্চ, তারপরে ওখানে থেকে ব্যারাকপুরে দাদা বৌদি বিরিয়ানি খেয়ে দেন বাড়ি। তো আজকে হঠাৎ করেই এত কিছুর প্ল্যান কেন সেটাও তোমাদেরকে বলে দিই, কারণ আজকে ওর আর আমার অ্যানিভার্সারি, 4 ইয়ার্স আমাদের আজকে কমপ্লিট হবে। তো সেই কারণেই এত জায়গায় ঘোরার প্ল্যানিং, কারণ এরপরও আর কখনো হবে কি না সেটা জানি না, কারণ তোমাদেরকে আমি বলেছি যে আমাদের একটা স্পেশাল কিছু হতে যাচ্ছে, সেটা জানতে পারবে তোমরা। তো যাই হোক, চলো, ও স্টেশনে চলে গেছে আর আমি লেট। তো চলো, পৌঁছে গেছি। আর এই দেখো চা খুঁজে, সকাল সকাল চা খাচ্ছে, ভালোই আছে। পাগলের ছাতা একখান। সকাল কটায় উঠেছি আমরা? 5টা বাজতে 10 মিনিট আগে, আর এখন 7টা প্রায় বাজতে যায়, মানে 6:30টার বেশি হয়ে গেছে। আমার কাছে 5টা মানে কোনো ব্যাপার না, ওর কাছে ব্যাপার না, আমার কাছে অনেক ব্যাপার। কিন্তু এখনও অবধি কেউ কাউকে অ্যানিভার্সারি উইশ করিনি। আমি করলাম, তাও ও করেনি আমাকে এখনও অবধি। করবো না, ওটার জন্য অপেক্ষা করতে হবে লাস্টে রাত্রে 12টার সময়। লাস্টে উইশ করবো, স্পেশাল কিছু খাওয়াবেও, তারপরে খাওয়া ছাড়া কোনো কথা নেই, ওর কোনো কথাই নেই খাওয়া ছাড়া। আমরা পৌঁছে গেছি দক্ষিণেশ্বর। তো চলো এবার ওখান থেকে গিয়ে ডালাফালা নেব, কিন্তু দক্ষিণেশ্বরের মন্দিরে তো ক্যামেরা বোনই অ্যালাউ নেই, ক্যামেরা তো দূরের কথা। তো দেখো, পৌঁছে গেছি দক্ষিণেশ্বর মন্দিরে, আর সকাল সকাল গেছিলাম বলে ভিড়টাও একটু কম পেয়েছি। যেহেতু শ্রাবণ মাসের সোমবার দিনই আমাদের অ্যানিভার্সারি পড়েছিল, আর সেই দিনই আমরা দক্ষিণেশ্বরে গেছিলাম, তাই জন্য আমি ভেবেছিলাম গঙ্গা থেকে জল নিয়ে ওখানে যে বাবারা আছেন তাদের মাথায় একটু ঢালবো, তাহলে আমার শ্রাবণ মাসের সোমবার জল ঢালাটাও হয়ে যাবে। কিন্তু এখন তো দক্ষিণেশ্বরে অনেক কড়া কড়া নিয়ম করে দিয়েছে, কিছুই অ্যালাউ থাকে না, তাই সেটাও ছিল না। আর চলো, চলে এসেছি ডালা নিতে। আমি 5 নম্বর থেকেই সবসময় ডালা নিই, এটা আমার বাবার দেখানো দোকান। আমি যখন ছোটোবেলায় বাবার সাথে আসতাম, বাবাও এই দোকান থেকেই ডালা নিত, তাই আমিও নিই। আর লাড্ডু তো খেলতে খেলতে আমাদের শিবলিঙ্গটা ভেঙে দিয়েছে জানোই, তাই জন্য সেটাই নিতে এসেছি। পছন্দও হয়েছে একটা দোকান থেকে, তো এখান থেকেই নিয়ে নিয়েছি একটা শিবলিঙ্গ, একটা পাথরের বাটি, একটা নন্দী, আর তার সাথে হচ্ছে শিবের সাথে সাপ। ত্রিশূলটাও নেওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু ও বলল ওটা এখন নিও না, পরে নিও। তাই জন্য ত্রিশূল আর পিতলের একটা বেলপাতা, এটা আমি পরে নেব। একসঙ্গেই নিয়ে নেওয়ার ইচ্ছে ছিল, বাট ঠিক আছে, ও যখন বললো পরেই নেব। তো এবার আমরা বেরিয়েও গেছি, নেক্সট ডেস্টিনেশন নৈহাটি বড়মা। তো আমাদের শিবলিঙ্গও কেনা কমপ্লিট, ব্যাগটা প্রচণ্ড ভার হয়েছিল বলে ওকে দিয়েছি একটু। তো চলো, ট্রেনের টাইমও হয়ে যাচ্ছে, তো এবার চলো। শিবলিঙ্গটা বোধ হয় ওই জন্যই নষ্ট হয়ে গেছিলো বলো, যে এরকম আজকে শ্রাবণ মাসের সোমবার, আজকে দ্বিতীয় সোমবার শ্রাবণ মাসে, আর আমরা একটা শিবলিঙ্গ নিয়ে গেলাম, তাই না বলো? তো এটা গিয়ে প্রতিষ্ঠিত করে এই শিবলিঙ্গতেই আমি একদম শেষ সোমবারে উপোস করে জল ঢালবো, এটা আমার ইচ্ছে ছিল। যে আর শিবলিঙ্গ কোথাও থেকে কিনলে একটা তীর্থস্থান থেকে কিনতে হয়, তো আমার ইচ্ছে ছিল আমি নৈহাটি থেকে কিনবো, কিন্তু ওর ইচ্ছে ছিল দক্ষিণেশ্বর থেকে। তো ভালো হয়েছে, কেনা হয়ে গেছে। তো এটাতেই আমি সেই সোমবার উপোস করে জল ঢালবো। তো এখন স্টেশনে বসে আছি, এবার এখান থেকে ট্রেন ধরে যাব দমদম, দমদম থেকে আবার নৈহাটি যাব ট্রেন ধরে, দেন বড়মার ওখানে পুজো দিয়ে তারপর হয়তো ফেরিঘাট থেকে ব্যান্ডেল যাব, কিছু খাওয়া দাওয়া। নৈহাটিতে চলে এসেছি আমরা, আর ওই প্রথমবার আসলো, তাই না? নৈহাটি অনেকবার এসছো? নৈহাটিতে অনেকবার এসেছি। বড়মার মন্দিরে আসছো? বড়মার মন্দিরে প্রথমবার আসলো, আর আমি এইবার নিয়ে 4বার আসলাম। চলো।
দেখো বড়মার কাছে চলে এসেছি, আর ডালাও গোছানো আরম্ভ করে দিয়েছে দাদাটা। আমরা এখানে আসলে এদের থেকেই ডালা নিই। দক্ষিণেশ্বরেও ডালা নিয়েছিলাম, কিন্তু ওই ক্লিপটা নিতে পারিনি, কারণ তার আগেই তো ফোনটা জমা দিতে হয়েছিল। আর এখানে বড়মার কাছে আমার বরের প্রথমবার আসা, তাই জন্য আমি বললাম আজকে তুমিই পুজো দাও। ও পুজো দেওয়া মানেই আমার পুজো দেয়া, একই ব্যাপার। তাই জন্য দক্ষিণেশ্বরে বড়মার কাছে সব জায়গায় বললাম যে তুমি মাথা ঠেকিয়ে পুজো দাও, কারণ এসছি মনের একটা ইচ্ছে নিয়ে মায়ের কাছে, সেটা মা জানে, তোমরাও জানো। এবার আমরা এখন দাঁড়িয়ে আছি ওভারব্রিজে। বড়মার পুজো দেওয়া হয়ে গেছে, একটু লাইন পাইনি, একটুও বড়মার কাছে পুজো দিতে লাইন পাইনি। বলো, অত সকালে দক্ষিণেশ্বর গেছিলাম পুজো দিতে, তাও লাইন পেয়েছিলাম, কিন্তু বড়মার কাছে সত্যি একটুও লাইন পেলাম না। জানি না কার ভাগ্য ভালো, ওর না আমার নাকি দুজনেরই। তো যাই হোক, এবার দাঁড়িয়ে আছি, একেবারে ব্যান্ডেল যাব। আওয়াজে কিছু শুনতে পাচ্ছ কি না জানি না, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। বাইরে দেখতে পাবে না, পুরো সাদা, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মানে প্রচণ্ড আওয়াজ শুনতে পাচ্ছ, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো দেখি এই বৃষ্টিটা কমুক। আর সেই 11:19 ট্রেন, সকাল থেকে কিছু খাইও নি, জাস্ট জল আর প্রসাদটাকে উপর ভেঙে দিয়েছি। তো এখন তো এই বৃষ্টির মধ্যে বাইরে গিয়ে খাওয়াও সম্ভব না, একেবারে ব্যান্ডেল নামি, ব্যান্ডেলে নেমে খাওয়া দাওয়া করে ব্যান্ডেল। দেখো ট্রেনে উঠে পড়েছি, আর নৈহাটি জংশন থেকে ব্যান্ডেল যাওয়ার সময় এই হুগলি সেতুটা পড়ে। হ্যাঁ, এটা হুগলি সেতুই। আর এই যে নিচ থেকে বয়ে যাচ্ছে, এটা বোধহয় হুগলি নদী। এটা আমি কনফার্ম নই, বাট এটা মনে হয় হুগলি নদী। দেখো ট্রেনের উপর থেকে নিচটা কেমন ভয়ানক লাগছে, মানে ভয়ানক সুন্দর বলতে পারো, যেমন সুন্দর তেমন ভয়ানক। তো কথা বলতে বলতে দেখো অটোতে বসে পড়েছি ব্যান্ডেল চার্চ যাওয়ার জন্য, আর পৌঁছেও গেছি ব্যান্ডেল চার্চে। এর আগেও আমি একবার এসেছিলাম, সেটা লকডাউনের সময় 2020-তে, 2020, হ্যাঁ 2020 নয় 21-এ। কিন্তু সেই সময় লকডাউন থাকার দরুন চার্চটা বন্ধ ছিল, তাই জন্য বাইরে থেকেই ঘুরে চলে যেতে হয়েছে। সে বছর ইমামবাড়াটা ঘুরেছিলাম। তখন আমি ভ্লগ করতাম না, ভ্লগ তো আমি শুরু করেছি অনেক পর থেকে। তো আবার এসছি, এই জন্যই ব্যান্ডেল চার্চ আমাদের আসার খুব ইচ্ছে ছিল। তো কেন এত জায়গায় এসছি, দক্ষিণেশ্বর, নৈহাটি, বড়মার কাছে, ব্যান্ডেল চার্চে, কারণ আমার হাজব্যান্ড খুব জিসাসের ভক্ত, আর জিসাসের হাত সব সময় ওর মাথার উপরে থাকে, এটা আমিও প্রমাণ পেয়েছি। আর ও তো মানে প্রচণ্ড পরিমাণেই, এটা হয়তো অনেকেই ভাবতে পারে যে হিন্দু হয়েও জিসাসের ভক্ত, কিন্তু আমার কাছে অতটা ধর্ম ম্যাটার করে না। যে যাকে মেনে শান্তি পায়, আমিও গণেশ ঠাকুরকে খুব ভালোবাসি, ও জিসাসকে ভালোবাসে, তো এর মধ্যে আমার কোনো হয় না। তো যাই হোক, ভিতরের ভিডিও করা মানা ছিল, তবু আমি তোমাদের জন্য অল্প অল্প ছোট ছোট ক্লিপ লুকিয়ে নিয়েছিলাম। জানি না এতে কোনো প্রবলেম হবে কি না, কিন্তু এটা আমার উচিত হয়নি আমি জানি। তো আমার এই জিনিসটা কেউ ফলো করো না। অ্যাকচুয়ালি ভিতরটা আমার এতটাই ভালো লেগেছে। আর ঠিক আমরা পেয়ারের সময় গেছিলাম, আমি তোমাদের সেই ভয়েসটা হয়তো দিতে পারছি না, কিন্তু এটা সত্যি একটা শান্তির জায়গা। আমি দুটো চার্চে গেছি, আর সত্যি দুটোই একদম শান্তির জায়গা। তো জিসাসের কিছু গল্প আছে, সেগুলো আমি তোমাদেরকে একটু সংক্ষেপে বলছি। তার আগে সমস্তটা বলে নিই। এই ভিতর থেকে আমরা ব্যান্ডেল চার্চের উপরেও যাব, সেখানেও পেয়ারের জায়গা আছে, সেখানে আমরা জিসাসের সামনে দুটো মোমবাতি ধরিয়ে প্রেয়ার করেছি আমাদের মনের ইচ্ছা। আর জিসাসের এক একটা স্ট্যাচু এখানে করা না অসম্ভব সুন্দর। তো জিসাসের এখানে অনেক জায়গায় জিসাসের একটা মূর্তি দেখতে পাবে, যে একজন কোলে নিয়ে একটা বাচ্চাকে দাঁড়িয়ে আছে, যেই বাচ্চাটা সেটা হলো জিসাস, আর যে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে সে জিসাসের পিতা। আর এই যে কবরস্থানগুলো দেখছেন, এখানে যে ফাদাররা দেহ ত্যাগ করেছিলেন তাদের কবর। ঈশ্বর তাকে পাঠিয়েছিলেন মর্তে, যাতে এই খ্রিস্ট ধর্মটা তিনি প্রচার করতে পারেন। এই জন্য তিনি যখন মর্তে এসে বলতেন আমি ঈশ্বরের পুত্র, কেউ সেটা বিশ্বাস করতো না। তাই জন্য জনগণের চাপ দিয়ে, ইভেন পিলাতো বলতো কোন ভণ্ড লোক কোথা থেকে এসে নিজেকে বলছে ঈশ্বরের পুত্র। তাই জন্য পিলাত তাকে, ইহুদিদের রাজা, তাকে মৃত্যুদণ্ড দেয়। মৃত্যুদণ্ডের আগের দিন তিনি তার শিষ্যদের আহ্বান করে নৈশভোজের একটা আয়োজন করেছিলেন। ইভেন সেখানে উনি বলেছিলেন যে 3 জন শিষ্য তাকে অস্বীকার করবেন। ইভেন পরবর্তীকালে সত্যি সেটা হয়েছে। ওনাকে কী শাস্তি দেওয়া হয়েছিল? এই ক্রুশ তাকে নিজে কাঁধে করে নিয়ে মাথায় একটা তার কাটার মতো কিছু একটা মাথায় দিয়ে মাইলের পর মাইল হেঁটে যেতে হবে। ইভেন উনি পড়েও গেছে অনেকবার, কিন্তু তার সত্ত্বেও ইহুদিদের সৈন্যরা তাকে অত্যাচার করা থামায়নি। তাকে বস্ত্র খুলিয়ে তার গায়ে কাটা চাবুক মেরে তাকে বিভিন্নভাবে অত্যাচার করেছেন।
কিন্তু পিলাত পরে যখন বুঝতে পেরেছিলেন সত্যিই তিনি ঈশ্বরের পুত্র, তাই ক্রুশের উপরে তার শেষ ইচ্ছা INR লিখেছিলেন, তার মানে তিনি ঈশ্বরের পুত্র। তারপরে তো ওনাকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল প্রেক পুঁতে, হাঁটু ভেঙে, মানে প্যাথেটিক জিনিস সেটা একটা। আর তাও জিসাস বলেছিল মৃত্যুর আগেও যে ভগবান এরা জানে না এরা কী করছে, তুমি এদেরকে ক্ষমা করো। তারপর তার প্রাণহীন দেহটা তার মা এইভাবে নিয়ে বসেছিল, এটা একটা মার জন্য কতটা কষ্টকর বিষয়। সেখান থেকে তাকে সমাধিস্থ করা হয় এবং তিনি স্বর্গের পথে পাড়ি দিয়েছিল। তারপরে দুপুরে ডিম ভাত লাঞ্চ সেরে সোজাসুজি ব্যারাকপুরে গিয়ে আমার বর একটা লস্যি খেয়ে নিয়েছিল। আর ওখান থেকে চলে গেছিলাম ডিনার করতে রাতে দাদা বৌদিতে। দাদা বৌদি গরম গরম মটন বিরিয়ানি, উফ, এখন ভয়েস ওভার দিচ্ছি তারপরেও যেন জিভে জল চলে আসে। উফ, আর মটনের পিসটা পুরো ছিল নাল্লি পিস, তার সাথে একটা গরম, মানে গরম বলছি মানে বড় আলু আর কি। বিরিয়ানি দেখেই সব কিছু ভুলে যাচ্ছি কী বলতে কী বলছি। তো তারপরে রাতে বাড়ি গিয়ে একটা সারপ্রাইজ ওকে আমি দিয়েছি, তো সেটা দেখ, এটা ওকে আমি গিফট করেছিলাম, দেখে বলো কেমন হয়েছে। হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। তুই কি কবিতা পাঠ করছিস? কবিতা বলছে হ্যাপি অ্যানিভার্সারি, ওটা ফুদিয়ে নেবা, এ কি জ্বলছে ওটা? ছুরি দিয়ে তুলে দেবা, আমি খাবো না, পরিষ্কার কথা আমি প্রথমে আমাকে ছুরি দিয়ে তুলে দিলেও আমি খাবো। লাড্ডু বল। দেবো অল্প দেবো। এই গিফটটা আমি ওকে দিয়েছি অ্যানিভার্সারিতে। এই যে, কেমন হয়েছে ছবিটা কমেন্ট করে জানিও তোমরা, যে সত্যিই কি ফটো ফ্রেমটা ভালো হয়েছে। এই যে দেয়ালে এরকম লাগছে আমাদের দেয়ালে, এই যে আমাদের খাট, আর এই যে উপরের দেয়াল। আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে এরকম একটা বড় করে ছবি বাঁধাবো, তো যেহেতু এখন লাড্ডু এসে গেছে তাই দুজনের ছবি বাঁধালে হবে না, তাই জন্য লাড্ডুরও অনেক ছবি দিয়েছি, একটা ওই যে উপরে 3টে পরপর, তো এই জন্য কোলাজ করে বানিয়েছি। কেমন হয়েছে কমেন্টে জানিও, আর এর কি ডিটেলস সব আমি বলছি। এই ছবিটা অ্যাকচুয়ালি আমরা বানিয়েছি হচ্ছে জানবাজারে, মানে রানী রাসমণির শ্বশুরবাড়ি যেখানে জানবাজার, সেখান থেকে। এই ছবিটা দেখে তোমাদের কত মনে হচ্ছে যে কত পড়তে পারে, প্রায় 3,500-4 হাজার টাকা, কিন্তু না, এই ছবিটা জাস্ট পড়েছে আমার 1300 টাকা। 1300 না, সরি, 1,500 টাকা পড়েছে, কারণ যেহেতু আমি কোলাজ করেছি ওদেরকে এডিট করতে হয়েছে। এই যে, যেহেতু আমি অনেকগুলো ছবি কোলাজ করেছি ওদেরকে এডিট করতে হয়েছে, তাই এডিটের জন্য 200 টাকা নিয়েছে। যদি শুধু সিঙ্গেল ওর আর আমার বা ওর আমার লাড্ডুর 3 জনের একটা ছবি বাঁধাতাম তাহলে পড়তো 1300 টাকা, যেহেতু কোলাজ করেছি 1,500 টাকা। তো যাই হোক, এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো না, করতে ভুলো না, সরি, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। কোন পার্টটা সব থেকে বেশি ভালো লেগেছে কমেন্টে অবশ্যই জানিও। তো টাটা, দেখা হচ্ছে পরের কোনো ব্লগে খুব তাড়াতাড়ি।